আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতের সংবিধান। টপিক হলো গণপরিষদ। প্রথমে আমরা গণপরিষদ সম্পর্কে জেনে নেব। এগুলো খুবই দরকারি, সবাই মন দিয়ে শোনো। 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়। তাহলে গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়। পরবর্তী 1946 সালের 9 ডিসেম্বর নিউ দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। মনে রাখবে, 1946 সালের 9 ডিসেম্বরে নিউ দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরবর্তী সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হিসাবে নির্বাচিত হন। তোমরা ভালো করে মনে রাখবে, সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। আর 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান বা সভাপতি হিসাবে নির্বাচিত হন। পরবর্তী 1947 সালের 22 জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর ও গ্রহণ করা হয়। পতাকাটির নকশা তৈরি করেছিলেন, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা। পরবর্তী 1947 সালের 29 আগস্ট খসড়া কমিটি গঠিত হয়। খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29 আগস্ট। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী 1948 সালের ফেব্রুয়ারি মাসে খসড়া কমিটি কর্তৃক সংবিধানের একটি খসড়া প্রণীত হয়। নেক্সট 1949 সালের 26 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা এবং মোট 395টি ধারা, 8টি তফসিল ছিল। মনে রাখবে, 1949 সালের 26 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা এবং মোট 395টি ধারা ও 4টি তফসিল ছিল। 4টি নয়, 8টি। পরবর্তী 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। কবে? 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। ওই দিন ভারতের জাতীয় গান ও জাতীয় সঙ্গীত গৃহীত হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে 24 জানুয়ারি। পরবর্তী 1950 সালের 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। এই প্রশ্নটা বহুবার এসেছে, দেওয়া হয়। 1950 সালের 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতে প্রজাতন্ত্র রিপাবলিক প্রতিষ্ঠিত হয়। নেক্সট, সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন। মনে রাখবে, সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন। মোট খরচ হয়েছে 64 লক্ষ ভারতীয় মুদ্রা।
প্রসঙ্গত উল্লেখ্য, সংবিধান রচনার সময় গণপরিষদে মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সবকটি অধিবেশনের মোট কার্যক্ষম দিনের সংখ্যা 165। এইবার জেনে নেব ভারতীয় সংবিধানের মূল কিছু বৈশিষ্ট্য, যেগুলো জানতেই হবে। দেখো, মূল সংবিধানের প্রস্তাবনাতে ভারত ছিল, আমাদের যে মূল সংবিধান, সেই সংবিধানের প্রস্তাবনায় ভারত ছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। পরবর্তী সময় কি হলো, 1946 সালে 42তম সংশোধনীতে, মনে রাখবে 1946 সালে 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করার পর রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রজাতান্ত্রিক। মনে রাখবে তোমরা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবারই সংশোধিত হয়েছে। তোমরা সাথে এগুলো মনে রাখবে। জেনে রাখো, সার্বভৌম হওয়ার অর্থ অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিষয়ে ভারত অন্য রাষ্ট্র বা সংস্থার উপর কোনোভাবে নির্ভরশীল নয়। ভারত সম্পূর্ণ স্বাধীন। নেক্সট, ভারতে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রয়াসের ফলে সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় সংযোজিত হয়েছে। তবে এই শব্দটি যুক্ত হওয়ায় ভারতের প্রকৃত সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, একথা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, পরবর্তী, ধর্মনিরপেক্ষ হওয়ার অর্থ রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উপাসনা ও ধর্মপ্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সবাই নিজেদের ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারবে, রাষ্ট্র এদের কোনো বাধা দেবে না। পরবর্তী, কাঠামোগত দিক থেকে ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে সমস্ত নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারে। প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার অর্থ ভারতে রাজতন্ত্র নেই এবং উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধানের পদ এখানে লাভ করা যায় না। সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নাগরিকদের হাতে। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে যে কোনো নাগরিক রাষ্ট্রপতি থেকে শুরু করে যে কোনো নিম্নতম পদের দাবিদার হতে পারেন। পরবর্তী, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত 4টি মূল নীতি হলো ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। মনে রাখবে, ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। আর কিছু মনে রাখবে। দেখো, ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আমরা যে ভারতবাসী, আমাদের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়। সংসদীয় শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা, ক্ষমতার উৎসরূপে জনগণ, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, একক নাগরিকত্ব, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পঞ্চায়েত ব্যবস্থা ইত্যাদির বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 25টি অংশে 448টি ধারা, অসংখ্য উপধারা, 12টি তফসিল রয়েছে। সংবিধানের দ্বিতীয় অংশে পার্ট 2
5 থেকে 11 নম্বর ধারায় ভারতীয় প্রজাতন্ত্রের নাগরিকত্বের প্রকৃতি বর্ণনা আছে। এইবার আলোচনা করব ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করব। সবাই শুনতে থাকো মন দিয়ে। 14 থেকে 18 নম্বর ধারা, সাম্যের অধিকার। মনে রাখবে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বর্ণিত। নেক্সট 19 থেকে 22, স্বাধীনতার অধিকার। 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার। 29 থেকে 30, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। 51A, মৌলিক দায়িত্ব। 123 নম্বর ধারা, আইন প্রণয়নে রাষ্ট্রপতির ক্ষমতা। 124 থেকে 147 নম্বর, কেন্দ্রীয় শাসন বিভাগ। 153 থেকে 162 নম্বর, রাজ্যপাল। 163 থেকে 164 নম্বর ধারা, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রী পরিষদ। পরবর্তী 213 নম্বর ধারা, আইন প্রণয়ন সংক্রান্ত রাজ্যপালের ক্ষমতা। 213 নম্বর ধারায় কী রয়েছে? আইন প্রণয়ন সংক্রান্ত রাজ্যপালের ক্ষমতা। পরবর্তী 214 থেকে 232 নম্বর ধারা, গুরুত্বপূর্ণ এটা। 214 থেকে 232 নম্বর হাইকোর্টের কথা উল্লেখিত রয়েছে। 239 থেকে 241 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন সংক্রান্ত বিধি ব্যবস্থা। 244A, তপশিলভুক্ত এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলির SC/ST এরিয়া সম্পর্কিত আলোচনা। 245 থেকে 255 নম্বর ধারায় আইন প্রণয়ন সংক্রান্ত কেন্দ্র রাজ্য সম্পর্ক। 264 থেকে 267 নম্বর ধারায় সম্পত্তি সংক্রান্ত চুক্তি ও মামলা সংক্রান্ত বিষয়। মনে রাখবে 264 থেকে 267 নম্বর ধারায় উল্লেখ রয়েছে সম্পত্তি সংক্রান্ত চুক্তি ও মামলা সংক্রান্ত বিষয়। পরবর্তী 308 থেকে 314 নম্বর ধারায় মনে রাখবে তোমরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি। 308 থেকে 314 নম্বর ধারায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি। পরবর্তী 315 থেকে 323 নম্বর ধারায় UPSC এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন। পরবর্তী 343 থেকে 351 নম্বর ধারায় সরকারি ভাষার কথা বলা হয়েছে। 352 থেকে 360 জরুরি অবস্থা। 361 থেকে 367 ফৌজদারি মামলায় অভিযোগের নিরিখে রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিশেষ ছাড় এবং আইন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কেন্দ্র ও রাজ্য আইনসভার কৃত কাজ বা ঘোষণার বিরুদ্ধে ফৌজদারি মামলার রুজু করার ক্ষেত্রে বাধা নিষেধ। নেক্সট 368 অনুচ্ছেদ নম্বর, সংবিধান সংশোধনের প্রক্রিয়া। সংবিধান সংশোধন প্রক্রিয়া কার্যকর। 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের প্রক্রিয়া উল্লেখিত রয়েছে। নেক্সট 371 থেকে 372 মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়ার জন্য বিশেষ ব্যবস্থা। ভারতীয় সংবিধানের বিভিন্ন তপশিলতার আলোচ্য বিষয় কয়েকটি আলোচনা করছি। 11 নম্বর উল্লেখিত রয়েছে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব। এবার আরেকবার আলোচনা করে দিই মৌলিক অধিকার সমূহ। ভালো করে সবাই বুঝে নাও, মনে রাখবে। সংবিধানের তৃতীয় অংশের পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ বর্ণিত রয়েছে। মৌলিক অধিকার সমূহ: সাম্যের অধিকার।
14 থেকে 18 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে সাম্যের অধিকার। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারায়। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা 32 থেকে 35 নম্বর ধারায়। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালে 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকার, মনে রাখবে মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালে 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকার ধারা 31কে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি আইনি অধিকার, লিগ্যাল রাইট, ধারার 300A। এবার জানবো আমরা মৌলিক কর্তব্য সমূহ। দেখো, 2002 সালের 86তম সংশোধনীতে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, অর্থাৎ বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। কর্তব্যগুলো একবার আলোচনা করে দিই। সংবিধান মান্য করা ও সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 2 নম্বর আমরা জানব মৌলিক কর্তব্য সমূহ। স্বাধীনতা সংগ্রামের সুমহান আদর্শগুলি সযত্নে সংরক্ষণ ও অনুসরণ করা। 3 নম্বর কর্তব্য ভারতের সার্বভৌমত্ব, একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ করা। নেক্সট 4 নম্বর দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। 5 নম্বর জানব ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য, ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথার বিলোপ। পরবর্তী দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে উচ্চ মর্যাদা প্রদান ও সংরক্ষণ। 7 নম্বর বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, উন্নয়ন এবং প্রাণীদের প্রতি মমত্ববোধ। পরবর্তী বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। পরবর্তী 9 নম্বর জাতীয় সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন, ক্রমবর্ধমান জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত সমষ্টিগত উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা। পরবর্তী 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা মাতা বা অভিভাবকের কর্তব্য।